দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলো তাহলে। চলো। আচ্ছা, আগের দিনে আমরা তো প্রবলেম ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম পড়ছি। তাতে আমরা আগের দিনে তোমার পার্টিকেল রোটেটিং ইন এ রিং এই প্রবলেমটাকে পড়েছিলাম। ঠিক আছে? তো আজকে আমরা রিজিড রোটার প্রবলেমটাকে পড়বো। তো বলো তোমাদের আগের দিনের কিছু অসুবিধা আছে কিনা বলে নাও। কিছু অসুবিধা আছে? না স্যার। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। তাহলে এইখানে যে মডেলটা আমরা ব্যবহার করছি বেসিক্যালি রিজিড রোটার, মানে ব্যাপারটা জাস্ট এরকম করে ভাবো যে মানে আসলে আমি আমাদের সুবিধার জন্য একটা ডায়াটমিক মলিকুল কনসিডার করছি। ধরে নাও একটা ডায়াটমিক মলিকুল, এটা M1 মাসের, এটা M2 মাসের। আমি এখানে হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল নিয়েছি, হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল নিলেও কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, এই যে ডায়াটমিক মলিকুলটা, সেখানে ধরে নাও একটা তোমার সেন্টার অফ মাস আছে। এই সেন্টার অফ মাসের অ্যাবাউটে মলিকুলটা রোটেট করছে। ঠিক আছে? এটা এবারে টোটাল বন্ড লেন্থটাকে ধরে নাও আর, তার মধ্যে সেন্টার অফ মাস থেকে M1 যে মাস পয়েন্ট তার দূরত্ব ধরে নাও R1, আর এই দূরত্ব ধরে নাও তোমার R2। এটা ঠিক আছে? এবারে এই মডেলটাকে রিজিড রোটার কেন বলা হচ্ছে? যে এটা একটা রোটেটার, কারণ সে রোটেট করে। কিন্তু এই বন্ডটাকে আমি এতটাই শক্ত ধরছি যাতে ডিউরিং রোটেশন বন্ড লেন্থের কোনো চেঞ্জ না হয়। ঠিক আছে? তার মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে the bond is assumed to be so strong that during rotation bond length does not change at all. তাহলে এই যে ডিউরিং রোটেশন যে বন্ড লেন্থের চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, অর্থাৎ বন্ড লেন্থ যে আর বলো, যেটা এই আরটা যে ফিক্সড অ্যাকচুয়ালি আর কি, বা আর বা আর জিরো যাই বলো না কেন, এটা তুমি আরও বলতে পারো বা আর জিরো বলতে পারো। হ্যাঁ, এটা ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ আর কি, যেটাকে ফিক্সড, সেটা পুরো ফিক্সডই থাকবে। যে রোটেশন করছে বলে বন্ডটার মধ্যে যদি ইলাস্টিসিটি থাকে, তাহলে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আসবে। সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য একটা সেন্ট্রিফিউগাল ডিস্টরশন হয়, বন্ড লেন্থটা বড় হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ নন রিজিডিটির যে এফেক্টটা, সেটা আমরা রিজিড রোটার মডেলে কনসিডার করছি না। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো কতগুলো জিনিস। এবারটি হচ্ছে ক্লিয়ারলি R1 প্লাস R2 সেটা বেসিক্যালি আর এর সঙ্গে তোমার সমান। এটা বন্ড লেন্থ, যেটা এটা আর এর সঙ্গে সমান। এটাকে তুমি R0 লিখতে পারো, মানে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ আর কি। মানে আর হলে এটা ভেরিয়েবল হয়ে যায়, R0 হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ আর কি। তাহলে R1 প্লাস R2 হচ্ছে R0 এর সঙ্গে সমান। এটা একটা ইকুয়েশন এইটা। আর সেন্টার অফ মাসের ডেফিনেশন অনুযায়ী কি হবে না, M1 R1 ইকুয়াল টু তোমার M2 R2। এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। আর এবারে দেখো তুমি জাস্ট এটাকে লিখতে পারো 2 নম্বর ইকুয়েশনে। M2 টাকে লিখলে R2 জায়গায় তুমি বসিয়ে দিলে কত, R0 মাইনাস R1, কি দাঁড়াচ্ছে M2 R0 মাইনাস M2 R1। একদিকে নিয়ে চলে এসো, তা কি হয়ে যাচ্ছে তোমার M1 প্লাস M2 ইন্টু R1, সেটা হয়ে যাচ্ছে M2 R0। তো সেখান থেকে R1টা তুমি পেয়ে গেলে কত, M2 বাই
m1 প্লাস m2 ইন্টু r0, এটা হচ্ছে r1 এর ভ্যালু। আর r2 টা তাহলে কি হয়ে যাবে? r2 টা হচ্ছে r0 মাইনাস r1, যেহেতু r0 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু r0, এটা করে হয়ে গেলে 1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 r0। এটা করলে কি দাঁড়াচ্ছে না, তোমার m1 বাই m1 প্লাস m2 ইন্টু r0, সেটা হচ্ছে r2 এর ভ্যালু হলো। তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে, দেখো যে r0 টার্মসে আমি r1 এবং r2 কে বের করে ফেললাম, অর্থাৎ যে দুটো মাস পয়েন্ট আছে, একটা r1 একটা r2, সেন্টার অফ মাস থেকে তাদের যে ডিসটেন্স গুলো, সেটাকে ইন টার্মস অফ r0 আমি বের করে ফেলতে পারলাম। এবং তুমি খেয়াল করে দেখো এখানে ক্লিয়ারলি, সেটা তোমার ইকুয়েশন 1 থেকেও অটোমেটিক্যালি আসে। আর এটা আমি 3 নম্বর ইকুয়েশন, এটাকে 4 নম্বর ইকুয়েশন লিখে রাখি। তাহলে সেটা 1 নম্বর ইকুয়েশন থেকেও ক্লিয়ারলি দেখো r1 বাই r2, সেটা বেসিক্যালি কিন্তু m2 বাই m1, এটা তুমি মাথায় রাখবে। হ্যাঁ, r1 বাই r2 কিন্তু m2 বাই m1, অর্থাৎ যার মাস পয়েন্টটা বেশি সেন্টার অফ মাস থেকে তার দূরত্ব কিন্তু বেসিক্যালি কম। মানে ধরো আমি একটা এক্সাম্পল বলছি, ধরো তুমি হয়তো হাইড্রোজেন মলিকুল কনসিডার করলে, তার সেন্টার অফ মাসটা কিন্তু একদমই মাঝখানে, এটা হচ্ছে তোমার সেন্টার অফ মাস। বা তুমি ধরো আয়োডিন মলিকুল কনসিডার করলে, তার সেন্টার অফ মাসটা একদমই কিন্তু মাঝখানে, একদম মাঝখানে। হয় তুমি ধরো HI মলিকুল কনসিডার করছো, এইখানে কিন্তু সেন্টার অফ মাসটা তোমার আয়োডিনের দিকে ঘেঁষা থাকবে, এদিকে। মানে তুমি একদম এক্স্যাক্টলি এ করে মারবে না, কিন্তু কোয়ালিটেটিভলি অন্তত কারেক্ট রেজাল্টটা হয়, জানো যে যার মাসটা বেশি সেন্টার অফ মাসটা বেসিক্যালি সেই দিকে। ওই না হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন তুমি সলভ করো, বা হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন প্রবলেম যখন তুমি সলভ করো, তখন নিউক্লিয়াসটা ইলেকট্রন রেসপেক্টে এতটাই হেভি যে সেন্টার অফ মাসটা অ্যাজিভ যেন তোমার নিউক্লিয়াস দিয়ে যায়। ঠিক আছে, সেইটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে যে ব্যাপার সেটা হচ্ছে যে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তোমার, আমি তো কোনো সেন্ট্রিফিউগাল ডিস্টরশন যেহেতু নেই, কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, পুরোটাই রোটেশনাল কাইনেটিক এনার্জি। রোটেশনাল কাইনেটিক এনার্জি বেসিক্যালি কত, এল স্কোয়ার বাই টোয়াইস আই হয়। তার মানে অ্যাঙ্গুলার মোমেন্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আর মোমেন্ট অফ ইনার্সি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তার মানে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এখানে তো এনার্জি, এখানে যে টোটাল এনার্জি ইজ solely রোটেশনাল কাইনেটিক এনার্জি। ঠিক আছে, আচ্ছা, এবারে রোটেশনাল কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে তোমার এল স্কোয়ার বাই টোয়াইস আই হয়। তার মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে দুটো ইম্পর্টেন্ট যে ফিজিক্যাল প্যারামিটার, যেগুলোকে নিয়ে আমাকে কথাবার্তা বলতে হবে, সেটা অ্যাঙ্গুলার মোমেন্ট আর মোমেন্ট অফ ইনার্শিয়া। তো ইম্পর্টেন্ট ফিজিক্যাল প্যারামিটার তারা কারা? একটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, এল, আর একটা হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া, আই। তাহলে এই দুটো ফিজিক্যাল প্যারামিটার, তোমায় খুব ভালো করে জানতে হবে, তবে তুমি রোটেশনাল কাইনেটিক এনার্জিটাকে বের করতে পারবে। আচ্ছা, আবার দেখো, যেটা মোমেন্ট অফ ইনার্সিয়া আই যদি হয়, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু আই ইন্টু ওমেগা, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়া তোমার লাগবেই আর কি। আচ্ছা, এমনি মোমেন্ট অফ ইনার্সিয়া জিনিসটা কি, দেখো মোমেন্ট অফ ইনার্সিয়া এমনিতে কি হয় না, ধরো একটা মাস পয়েন্ট আছে, ধরো বিভিন্ন রকমের মাস আছে, এটা ধরো m1 মাস, এটা m2 মাস, এটা ধরো m3 মাস, এটা m4 মাস অ্যান্ড সো অন। এবারে সে ধরো একটা পার্টিকুলার অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে, এটা তোমার অ্যাক্সিসটা। এবারে এই অ্যাক্সিস থেকে তোমাকে কি করতে হয়, এই মাস পয়েন্টের দূরত্ব নিতে হয় r1, এই মাস পয়েন্টের দূরত্ব নিতে হয় r2, এই মাস পয়েন্টের দূরত্ব নিতে হয় r3, এর মাস পয়েন্টের দূরত্ব r4, মানে এর অ্যাবাউটে বেসিক্যালি পুরো জিনিসটা রোটেট করছে।
তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া আইটা কি হবে? m1r1 স্কয়ার প্লাস m2r2 স্কয়ার ডট 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 এইরকম ভাবে যাবে। তার মানে এটাকে তুমি জাস্ট লিখতে পারো, অনেকগুলো যদি মাস পয়েন্ট থাকে সামেশন আবার আই এম আই আর আই স্কয়ার। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি মোমেন্ট অফ ইনার্সিয়ার ডেফিনেশন। ঠিক আছে? এটা আচ্ছা, এবারে একটা জিনিস ইম্পর্টেন্ট যে তোমার কোন মলিকুলটা কনসিডার করছো তার সাথে সাথে মোমেন্ট অফ ইনার্সিয়াটা কিন্তু তোমার ওই চয়েস অফ দ্য অ্যাক্সিস তার উপরে নির্ভর করে। এটা মাথায় রাখতে হবে যে মোমেন্ট অফ ইনার্সিয়া depends on the choice of axis together with the molecule। ওই মলিকুলটার সাথে সাথে কিন্তু চয়েস অফ অ্যাক্সিসের উপরে নির্ভর করে। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমার কি তোমার অ্যাক্সিস চুজ করলে তার মতো করে মোমেন্ট অফ ইনার্সিয়া বিভিন্ন হয়। ধরো যদি এরকম হয় যে let us consider three independent axis, three independent rotational axis, হ্যাঁ, যার অ্যাবাউটে রোটেট করছে। এটা ওই এক্স ওয়াই জেড নেসেসারি হবে সেরকম না। লেট আস কনসিডার থ্রি ইন্ডিপেন্ডেন্ট রোটেশনাল অ্যাক্সিস। ধরো তোমার এ বি এন্ড সি, এটা। আচ্ছা, এবারে এ ইজ along the principal symmetry axis, হ্যাঁ, A is along the principal symmetry axis, আর B and C are mutually perpendicular and perpendicular to A axis। আমি যে অ্যাক্সিস গুলো চুজ করব এটাকে নেব প্রিন্সিপাল অ্যাক্সিস, আর বি এর সে হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু এ অ্যাক্সিস। আর আই এ IA, IB and IC are the moment of inertia due to rotation about A, B and C axis respectively। হ্যাঁ, IA, IB এবং IC are the moment of inertia due to rotation about A, B and C axis respectively। ঠিক আছে? এবারে এই যে IA, IB, IC কেমন হবে তার উপরে মলিকুলের বিভিন্ন ক্লাসিফিকেশন হয়। সেগুলো আমরা পরে আসবো। হ্যাঁ, মানে IA, IB, IC এর উপরে কিন্তু মলিকুলের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। আমি এখনো বলে দিতে পারি সময়ের উপরে নির্ভর করে। দেখো, সেটা হচ্ছে যে ধরো আমি লিখে দিচ্ছি ডিপেন্ডিং অন relative values of IA, IB and IC, molecules can be classified in various types। হ্যাঁ, মলিকুলকে বিভিন্ন রকমের তোমার ক্লাসিফাই করা যায়। আচ্ছা, কিভাবে ক্লাসিফাই করা যায়? ধরো প্রথমে হচ্ছে তোমার লিনিয়ার টপ মলিকুল। লিনিয়ার মলিকুল অর একে অনেক সময় বলা হয় টপ, লিনিয়ার মলিকুল আর লিনিয়ার টপ। ঠিক আছে? দেখো,
এই যে লিনিয়ার মলিকুল যখন তুমি কনসিডার করছো, এই ধরো একটা মলিকুল, একটা মাস পয়েন্ট আছে, একটা ধরো মাস পয়েন্ট আছে এটা। এবার এই মাসগুলোকে তুমি পয়েন্ট মাস ধরে নাও, তাহলে প্রথমে হচ্ছে এইটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস। এই অ্যাক্সিস হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, যেটাকে তুমি বলছো এ অ্যাক্সিস। এই জায়গাতে সেন্টার অফ মাস হয়, তার সঙ্গে পারপেন্ডিকুলার যেগুলো সেটা হচ্ছে তোমার বি অ্যাক্সিস। আর এইটা হচ্ছে তোমার সি অ্যাক্সিস। হ্যাঁ, এটা। আর এবার খেয়াল করে দেখো যে এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস যেটা, সেটা বেসিক্যালি মলিকুলার অ্যাক্সিস। এখানে তো প্রিন্সিপাল অ্যাক্সিস বেসিক্যালি মলিকুলার অ্যাক্সিস না? অ্যাক্সিস হচ্ছে তোমার এখানে মলিকুলার অ্যাক্সিস। সেটাকে তুমি বলছো তোমার এ অ্যাক্সিস। তাহলে সেই বরাবর রোটেশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? 0 হবে। তাহলে এই অ্যাটমগুলোকে পয়েন্ট মাস ধরে নিতে হয়। যদি পয়েন্ট মাস ধরে নাও, তাহলে যে অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে, তাহলে এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিস, এই যে মাসগুলো, সেই বেগুলো কি হচ্ছে অ্যাক্সিসের উপরে পড়ে যাচ্ছে বলে তোমার এই অ্যাক্সিস থেকে তাদের দূরত্বটা 0 হয়ে যাচ্ছে বলে আই এটা 0 হয়ে যাচ্ছে। আর বি অ্যাক্সিস এবং সি অ্যাক্সিস বরাবর রোটেশনের জন্য তোমার কি হচ্ছে, দেখো এই বরাবর রোটেট করুক বা এই বরাবর রোটেট করুক, তার জন্য আই বি ইকুয়াল টু আইসি হয়ে যাবে। তার মানে তুমি যদি মোমেন্ট অফ ইনার্শিয়ার রেসপেক্টে লিনিয়ার মলিকুল বা লিনিয়ার টপ মলিকুলকে ক্লাসিফাই করো, তার জন্য আই ইকুয়াল টু 0 হবে, আইভি ইকুয়াল টু আইসি হবে। ঠিক আছে? এবং এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এর ক্ষেত্রে মানে লিনিয়ার মলিকুল হ্যাজ এ সি ইনফিনিটি অ্যাক্সিস। দিস মলিকুল হ্যাজ এ সি ইনফিনিটি অ্যাক্সিস। লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে সি ইনফিনিটি অ্যাক্সিস থাকে। আচ্ছা, এবারে যদি এরকম হয়ে যেত, নেক্সট যে ক্যাটাগরি সিমেট্রিক টপ মলিকুল। আচ্ছা, সিমেট্রিক টপ মলিকুলের হচ্ছে তোমার এক্ষেত্রে যেটা হবে, ধরো এরকম একটা মলিকুল আমি কনসিডার করি। প্রথমে তোমার ধরো একটা সিসিএল, এ ধরো এইচ, এ ধরো এইচ, এ ধরো এইচ, হ্যাঁ, সিএইচ3সিএল। অথবা ধরো BF3 মলিকুল তুমি কনসিডার করছো, এফ, এফ, এফ। এই যে মলিকুলগুলো, এই মলিকুলগুলো সার্টেনলি তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস যদি তুমি দেখো, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা বেসিক্যালি এ অ্যাক্সিস। আর তার সঙ্গে পারপেন্ডিকুলার তোমার যথাক্রমে বি অ্যাক্সিস থাকবে, আর এই বরাবর তোমার ধরো সি অ্যাক্সিস থাকবে, অ্যান্ড সো অন। এক্ষেত্রেও এই যে মানে এটা প্যানার মলিকুল, এই বোরনকে কেন্দ্র করে যেটা চলে যাচ্ছে সেটা বেসিক্যালি এ অ্যাক্সিস, তার সঙ্গে পারপেন্ডিকুলার বি এবং সি অ্যাক্সিস হবে। মানে এটা ধরো, এটা হয়তো দেখাতে পারছি না, মানে এটা ধরো তুমি যদি এই একটা অ্যাক্সিস কনসিডার করো, সেটা বেসিক্যালি এ অ্যাক্সিস। আর ধরো তোমার এইটা হয়তো তোমার বি অ্যাক্সিস, আর এই বি আর এফটাকে কন্টেন্ট করে যেটা, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি সি অ্যাক্সিস। মানে এরকম আর কি। মানে মলিকুলের প্রিন্সিপাল অ্যাক্সিস সি3 না? এক্ষেত্রে হচ্ছে, এক্ষেত্রে অবশ্য সি3। এখানে ক্লোরিন এবং কার্বন কন্টেন্ট করে হচ্ছে এ অ্যাক্সিস। এক্ষেত্রে হচ্ছে বোরনকে ভেদ করে এই বোর্ডের এদিক ওদিক যেটা যাচ্ছে সেটা বেসিক্যালি তোমার এ অ্যাক্সিস। এই পার্টিকুলার কেসে দেখো, তোমার এ অ্যাক্সিস বরাবর রোটেশন যদি করো, তাহলে আই এটা কিন্তু 0 হচ্ছে না। এক্ষেত্রে আই এ নট ইকুয়াল টু 0, কিন্তু আইবি ইকুয়াল টু আইসি হয়ে যাবে। তুমি এই পার্টিকুলার কেস অন্তত কোষে দেখতে পারবে, কিন্তু বি অ্যাক্সিসটা ধরো তোমার এই মাঝখান দিয়ে যায়, আর সি অ্যাক্সিসটা হচ্ছে এই বি এবং এফ কে কন্টেন্ট করে যায়, তাহলে তুমি তো এই জানো এই টোটাল অ্যাঙ্গেল গুলো হচ্ছে তোমার 180 ডিগ্রি করে। তারপরে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়ে যাবে। এইরকম ভাবে তুমি ক্যালকুলেট করে দেখবে আইবি ইকুয়াল টু আইসি হবে। তার মানে সিমেট্রিক টপ মলিকুলের ক্ষেত্রে আই এ ইকুয়াল টু নট ইকুয়াল টু 0, আইবি ইকুয়াল টু আইসি। এবং এর ক্ষেত্রে যেটা হবে তোমার, যে দিস মলিকুল হ্যাজ one and only one CN axis with n greater equal to 3। এর ক্ষেত্রে একটাই এবং কেবলমাত্র একটাই CN axis থাকবে with n greater equal to 3। মানে n 3 এর নিচে থাকতে পারে, কিন্তু C3 বা C4 বা C5 C6 এগুলো সিম্পলি একটা থাকবে। আর এবারে এই দুটো মলিকুলের ক্ষেত্রে প্রথম যে কেসটায় দেখবে তোমার আই এটা অ্যাকচুয়ালি লেস দেন আইবি ইকুয়াল টু আইসি। কারণ তুমি বুঝতেই পারছো যে যখন তুমি এ অ্যাক্সিসটাকে কনসিডার করছো, হেভিয়ার এলিমেন্ট তো ক্লোরিন,
ক্লোরিনকে যদি কন্টেন্ট করে ফেলে তাহলে ক্লোরিনটা মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশনে টেক পার্ট করতে পারছে না যখন আইএ ক্যালকুলেট করবে। কিন্তু এক্ষেত্রে আইএটা লেস দেন আইবি ইকুয়াল টু আইসি হবে। আর পরের কেসটা তুমি যদি করে দেখো তুমি দেখবে যে ধরো আমি জাস্ট সিম্পলি এই বি অ্যাক্সিস মানে এ অ্যাক্সিস আর সি অ্যাক্সিস যদি কম্পেয়ার করি, তখন সি অ্যাক্সিস বলবে দেখো একটা মানে বোরন এবং ফ্লোরিন অ্যাক্সিসের উপরে পড়ে গেল, মানে এই যে ফ্লোরিনটা সে কন্ট্রিবিউট করতে পারছে না। আর যখন এ অ্যাক্সিস এবার রোটেশন করছে তিনটে ফ্লোরিনই কিন্তু কন্ট্রিবিউট করতে পারছে। এই পার্টিকুলার কেসে কিন্তু আইএটা গ্রেটার দেন আইবি ইকুয়াল টু আইসি হবে। এবার আইগেটা যদি লেস দেন আইবি ইকুয়াল টু আইসি হয় তাকে বলা হয় প্রোলেট টপ। আর যদি আইগেটা গ্রেটার দেন আইবি ইকুয়াল টু আইসি হয় তাকে বলা হয় অবলেট টপ। প্রোলেট আর অবলেট এই দুটো দু রকমের তোমার এ হয়, একটা হচ্ছে প্রোলেট, একটা হচ্ছে তোমার অবলেট। ঠিক আছে, সিমেট্রিক টপ দু রকমের হয়, একটা হচ্ছে প্রোলেট আর একটা তোমার অবলেট। এটা আচ্ছা, এবারে চলে এসো স্ফেরিক্যাল টপে। সরি, স্ফেরিক্যাল টপ মলিকুল। আচ্ছা, স্ফেরিক্যাল টপ মলিকুলস মানে হচ্ছে তোমার একদম সিমেট্রিক যেগুলো, মানে ধরো CCl4 তুমি কনসিডার করছো, CCl4, ধর SF6, এই যে মলিকুলগুলো, এর ক্ষেত্রে যেটা হবে যে তোমার আইএ ইকুয়াল টু আইবি ইকুয়াল টু আইসি হবে, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে দিস মলিকুল হ্যাজ মোর দ্যান ওয়ান CN axis উইথ n greater equal to 3। এগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার স্ফেরিক্যাল টপ মলিকুল। আইএ ইকুয়াল টু আইপি ইকুয়াল টু আইসি, এর স্ফেরিক্যাল টপ হবে। আর এরা হচ্ছে দেয়ার নেসেসারিলি নন পোলার। এই মলিকুলগুলো নেসেসারিলি কিন্তু নন পোলার হবে, তুমি দেখতে পারো। হ্যাঁ, এইগুলো। আর ফাইনালি হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক টপ। অ্যাসিমেট্রিক টপ মলিকুল, আর অ্যাসিমেট্রিক টপ মলিকুলের মধ্যে ধরো ওয়াটার মলিকুল অ্যাজ ফর এক্সাম্পল, ওয়াটার মলিকুল কনসিডার করছো। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি প্রিন্সিপাল অ্যাক্সিস মানে এ অ্যাক্সিস, এই বরাবর যদি তুমি বি অ্যাক্সিস বলো, এই অ্যাক্সিস বরাবর তুমি সি অ্যাক্সিস বলছো, এরকম আর এই যে মলিকুলগুলো। ঠিক আছে, বা ধরো তুমি সি ডবল বন্ড সি, এদিকে ধরো তুমি এইচ ধরলে, এদিকে এইচ ধরলে, এদিকে ধরো বিআর ধরলে, এদিকে ধরো তুমি সিএল ধরলে, এগুলো এই যে মলিকুলগুলো। তাহলে এই মলিকুলগুলোর ক্ষেত্রে তুমি দেখতে পাবে আইএ নট ইকুয়াল টু আইবি নট ইকুয়াল টু আইসি, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে দিস মলিকুলস, সিঙ্গুলার করেই লিখি, this molecule has no CN axis with n greater equal to 3, মানে C2 পর্যন্ত থাকবে কিন্তু C3 বা C4 ইত্যাদি থাকবে না। তাহলে দে আর নেসেসারিলি পোলার। নেসেসারিলি পোলার মানে পরে যখন রোটেশনাল স্পেকট্রোস্কোপি করবে তখন না এই পোলার নন পোলার হওয়াটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। হ্যাঁ, মানে পোলার হলে সে রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করবে না, নন পোলার হলে সে রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করবে ইত্যাদি আর কি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো তাহলে মলিকুলগুলোকে আমি কি করলাম যে মোমেন্ট অফ ইনার্সিয়ার রেসপেক্টে বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন করলাম। তাহলে আমাদের যেটা দরকার সেটা বেসিক্যালি লিনিয়ার মলিকুল। তাহলে আমাদের কিন্তু টোটাল আলোচনাটা হচ্ছে লিনিয়ার মলিকুল। ঠিক আছে, তাহলে ইন আওয়ার কেস কি হচ্ছে,
ইন আওয়ার কেস আই এটা ইকুয়াল টু 0 আর আইবি ইকুয়াল টু আইসি, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমাদের আইবি ইকুয়াল টু আইসি কেটা, সেটা তাহলে কি হবে? সেটা হচ্ছে বেসিক্যালি একটা মাস পাউন্ড যদি M1 হয়, তাহলে M1 R1 তার স্কোয়ার প্লাস M2 R2 তার স্কোয়ার। তাহলে আমাদের পার্টিকুলার কেসে কি হচ্ছে, তোমার কোন অ্যাক্সিসটা তুমি কনসিডার করছো? দেখো, রোটেশনটাকে কনসিডার করছো বেসিক্যালি বি অ্যাক্সিস বা সি অ্যাক্সিস ইত্যাদি। এ অ্যাক্সিস বা রোটেশন করে তো মোমেন্টাম ইন্ডেক্স 0 হয়ে যাচ্ছে। তো যেটা আমি ক্যালকুলেট করবো সেটা বেসিক্যালি আইপি অথবা আইসি, এটা M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার। তাহলে এটা M1 হলো, R1টা কি, M2 বাই M1 প্লাস M2 ইন্টু R0 এইটা তার স্কোয়ার, প্লাস এটা M2 R2টা কত, M1 বাই M1 প্লাস M2 ইন্টু R0 তার স্কোয়ার এটা। এই যে এখানে 3 নম্বর 4 নম্বর ইকুয়েশনে R1 এবং R2 বের করে রাখলাম না, এই যে 3 নম্বরে দেখো R1 বের করে দেখেছি, 4 নম্বর হচ্ছে R2 বের করে দেখেছি, সেগুলো এখানে আমি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তা কি হচ্ছে এটা দেখো খেয়াল করে, M1 এখানে M2 স্কোয়ার ডিভাইডেড বাই M1 প্লাস M2 তার স্কোয়ার, প্লাস এখানে M2 M1 স্কোয়ার বাই M1 প্লাস M2 তার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে পুরোটা R0 স্কোয়ার। আচ্ছা, এবারে তুমি করো M1 M2 কমন নিয়ে নাও, তাহলে যেটা হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া আইবি ইকুয়াল টু আইসি ইকুয়াল টু কি হচ্ছে, এখান থেকে দেখো তুমি এই যে এখানে M1 M2 আর নিচে হচ্ছে M1 M2 তার স্কোয়ারটা, হ্যাঁ তিনটা দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। এখন এখন শোনা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, Yes, আগের sir. পেজটা একটু দেখান। হুম, এই যে ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। মিউ R0 স্কোয়ার, হ্যাঁ, যেখানে মিউটা কি হয়ে গেল, M1 M2 বাই M1 প্লাস M2, এটাকে বলা হচ্ছে তোমার রিডিউস মাস। দেখো কি হলো, দেখো যে মোমেন্ট অফ ইনার্সিয়াটা সেইটা কিন্তু তোমার একটা এফেক্টিভ মাস যেটা রিডিউস মাস তার উপর ডিপেন্ড করছে, আর একটা টোটাল যে বন্ড লেন্থ R0 তার উপরে ডিপেন্ড করছে। মানে ইন্ডিভিজুয়াল যে ডিস্টেন্স গুলো R1 R2 সেন্টার অফ মাস থেকে, সেগুলোকে আমি রিপ্লেস করে ফেললাম, রিপ্লেস করে দিয়ে দেখো অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে মিউ R0 স্কোয়ার হয়ে যাচ্ছে। মানে একটা এফেক্টিভ মাস মিউ, আর একটা মানে অ্যাকচুয়ালি 2 পার্টিকেল প্রবলেমটা একটা এফেক্টিভ 1 পার্টিকেল প্রবলেমের মতো এখানে তোমার চলে আসছে। ঠিক আছে, এটা তো ভালো। তাহলে এবারে দেখো যেটা কথা, সেটা হচ্ছে যে তুমি যদি হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে লেখো এবারে, বা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লেখো, যেভাবেই তুমি বলো না কেন, তুমি হ্যামিল্টনিয়ানটাকে তুমি বলছি, বা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে বলছি, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। রিজিড রোটারের জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে এবারে দেখতে চাইছি। সেটা কি হবে না, জাস্ট নর্মালি এই এইচ সাই ইকুয়াল টু ই সাই এইরকম ভাবে লিখবে তো। আসলে এইখানে আমি এক কাজ করি, এখানে না পরে তুমি দেখবে এইখানে যে সকল ওয়েভ ফাংশনটার একটা পার্টিকুলার নাম আছে, যাকে বলে স্ফেরিক্যাল হারমোনিক্স। এই স্ফেরিক্যাল হারমোনিক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করে বলে আমি এটাকে এইরকম ভাবে লিখছি। হ্যাঁ, তাহলে ই ওয়াই ইকুয়াল টু এইচ ওয়াই ইকুয়াল টু ই ওয়াই। আচ্ছা, এবারে এই যে এইচটা সেটা কি হবে, তোমার হ্যামিল্টনিয়ান অপারেটরটা তো রোটেশনাল কাইনেটিক এখানে তোমার এল স্কোয়ার ওভার টোয়াইস আই, ওয়াই ইকুয়াল টু ইউআই হলো এটা।
আচ্ছা এবারে এই যে এল স্কোয়ারটার করসপন্ডিং অপারেটরটা দেখতে হবে। এখানে দেখো আইটা তো বেসিক্যালি আইবি অর আইসি, এটা মিউ আর জিরো স্কোয়ার হিসেবে তুমি লিখে দিতে পারবো, কিন্তু যেটা দরকার তোমার বেসিক্যালি মানে এখানে এইটা আইটা কিন্তু আইবি অর আইসি, হ্যাঁ আই এটা নয়। এবারে এল স্কোয়ারটা তোমায় জানতে হবে। তাহলে এল স্কোয়ারটা কি? আচ্ছা দেখো এই অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা তুমি জানো, অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমি আগে পড়িয়েছিলাম বলে এবার আর পড়াইনি। এবার অ্যাঙ্গুলার মোমেন্টামটা মানে যদি কারো অসুবিধা থাকে অ্যাঙ্গুলার মোমেন্টামটা আগে যেটা পড়িয়েছিলাম সেখান থেকে বুঝতে বা কিছু, তাহলে তুমি একটু বলবে, আমি তোমায় বলে দেবো। যেটা ইম্পর্টেন্ট যে আমরা জানি যেটা উই নো এই এল স্কোয়ার অপারেটরটা এটা না সবসময় এই ধরনের প্রবলেম পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করতে হবে। তাহলে এল স্কোয়ার অপারেটরটা মাইনাস এইচ ক্রস স্কোয়ার 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। মানে তোমার এটা একটু মুখস্থ করে রাখতে হবে, হ্যাঁ। মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এল স্কোয়ার অপারেটরটা হচ্ছে মাইনাস এইচ ক্রস স্কোয়ার ইন্টু 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। এইটা ঠিক আছে। এবারে এখানে বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে কি হবে? তাহলে বসিয়ে দিলে টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশনটা কি হয়ে গেল? মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস আইটা নিচে চলে এলো 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। আর এবার পরিষ্কার এখান থেকে বোঝাই যাচ্ছে যে এখানে শুধুমাত্র থিটা ফাই ডিপেন্ডেন্সটা আছে। ওয়াই থিটা ফাই লিখে ফেললাম, এটা হয়ে গেল ই ইন্টু ওয়াই থিটা ফাই। এটা তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে রিজিড রোটার প্রবলেমের জন্য হ্যাঁ টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে ঠিক আছে এইটা। হ্যাঁ তাহলে এই এক্সপ্রেশনটা তোমার মনে রাখতে হবে। আর অ্যাঙ্গুলার মোমেন্টামের যে এক্সপ্রেশনটা মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেম অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরটা কি হয় আর কি, মানে এল স্কোয়ার এবং এল জেড। এল জেড হচ্ছে মাইনাস আই স্কোয়ার ডেল ডেল জেড, আর এল স্কোয়ারটা হচ্ছে মাইনাস এইচ ক্রস স্কোয়ার 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। এই দুটো জিনিস কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এবারে এই যে পার্টিকুলার প্রবলেমটা, এই পার্টিকুলার প্রবলেমটা তোমাকে যদি সলভ করতে হয়, হ্যাঁ সলভ তুমি করবে কি করে না, এই পার্টিকুলার প্রবলেমগুলো দেখো সলভ করতে গেলে তোমাকে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে সলভ করতে হবে। সেপারেশন অফ ভেরিয়েবলটা দরকার, কারণ এখানে দেখো তোমার যে ওয়াইটা তোমার থিটা ফাই দুজনের ফাংশন, তো তাহলে এমনি প্রবলেমগুলোকে সলভ করতে পারবে না যদি তুমি সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে এই ইকুয়েশনটাকে দুটো ইকুয়েশনে ভেঙে না নাও। যে ইকুয়েশন একটা ইকুয়েশন শুধুমাত্র থিটার ফাংশন, আর একটা ইকুয়েশন হচ্ছে শুধুমাত্র তোমার ফাই এর ফাংশন হবে। ঠিক আছে, এইটা তাহলে এখানে একটুখানি এই ইকুয়েশনটা একটুখানি নাম লিখে দিই। নাম্বারিং গুলো তো সব কবি হাওয়া হয়ে গেছে। আমি জাস্ট এইটাকে নাম দিচ্ছি ধরো 5 নম্বর, তাই না, এইটাকে নাম দিয়ে দিই 6 নম্বর, এইটাকে নাম দিয়ে দিই ধরো 7 নম্বর। মানে মাঝে আমি ওই পার্টটাকে মানে আলাদা নাম্বারিং করলাম না, যেখানে তোমার এই যে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়ার রেসপেক্টে যে বিভিন্ন মলিকুলকে বিভিন্ন রকম ভাবে ভাগ করা যায় আর কি, সেটা আলাদা করে নাম্বারিংটাকে করলাম। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক করতে হবে। সেপারেশন অফ ভেরিয়েবল করার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রথমে ওয়াই থিটা ফাইটাকে একটা শুধু থিটা ডিপেন্ডেন্ট পার্ট আর একটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট হিসেবে লিখে ফেলতে হবে। লিখে ফেললে কি দাঁড়াবে? মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস আই 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। এই থিটা থিটা ফাই ফাই ইকুয়াল টু ই থিটা থিটা ফাই ফাই। থিটা থিটা ফাই ফাই এটা। আচ্ছা এবার আমি কি করছি দেখো, এইখানে তোমার এই এই যে পার্টটা 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা, এইটা কাজ করছে তোমার কার কার উপরে, তোমার
থিটা থিটা ফাই ফাই এর উপরে কাজ করলো প্লাস 1/sin স্কয়ার থিটা del 2/del ফাই স্কয়ার, সেটা কার কার উপরে কাজ করলো? থিটা থিটা ফাই ফাই এর উপরে কাজ করলো, করে এই পার্টটাকে আমি এদিকে পাঠিয়ে দিচ্ছি -2ei/h ক্রস স্কয়ার ইন্টু থিটা থিটা ফাই ফাই। ঠিক আছে, এটাকে আমি এদিকে জাস্ট পাঠিয়ে দিলাম, এই যে -2i/h cos স্কয়ার এখানে গুণ করে দিলাম। তাহলে দেখো, আর এই কাজটা যখন করবে তাহলে এখানে ডেল ডেল থিটা, থিটার উপরে কাজ করে ফাইটা কনস্ট্যান্ট হিসেবে রয়ে যাবে। তাহলে ফাই ফাইটা এদিকে যেমন আছে রেখে দাও, বাই সাইন থিটা, এইটা হয়ে গেল ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা। আর পার্সিয়াল দেওয়ার দরকার নেই, কারণ এখানে আর এখানে তো এর পাশে মানে ডেল ডি থিটার পরে শুধুমাত্র এই পার্টটাই থাকছে বলে এটা হলো। প্লাস এখানে ডেল টু ডেল ফাই স্কয়ার যখন কাজ করবে থিটা পার্টটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হবে, থিটা থিটা বাই সাইন স্কয়ার থিটা ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত -2ei/h cos স্কয়ার থিটা থিটা ফাই ফাই। আচ্ছা এবারে কি করবে, এবারে তুমি এক কাজ করো, এই থিটা থিটা ফাই ফাই দিয়ে সবটাকে ভাগ করে দাও। ভাগ করে দিলে এইখানে ফাই ফাই পার্টটা কেটে গেল, একটা থিটা থিটা পার্ট রয়ে গেল 1/sin থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা, প্লাস এখানে যখন থিটা থিটা ফাই ফাই দিয়ে ভাগ করছো থিটাটা কেটে গিয়ে 1/ফাইটা রয়ে গেল ইন্টু 1/sin স্কয়ার থিটা ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কয়ার, এটা হয়ে যাচ্ছে কত -2ei/h ক্রস স্কয়ার। আচ্ছা এবারে তুমি কি এটা করো, সাইন স্কয়ার থিটা দিয়ে তুমি গুণ করে দাও। ঠিক আছে, সাইন স্কয়ার থিটা দিয়ে পুরোটাকে গুণ করে দাও। তাহলে গুণ করে দিলে কি হবে, প্রথমে যে পার্টটা সেটা হলো সাইন থিটা বাই থিটা থিটা ইন্টু ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা, এই পার্টটা হলো। আচ্ছা এই পার্ট থেকে সাইন স্কয়ার থিটা হাওয়া হয়ে গেল, তাহলে পড়ে রইল কত। আচ্ছা এটাকে আমি ডান দিকে পাঠিয়ে দিচ্ছি -1 এই যে দেখো এইটা কি হচ্ছে, সাইন স্কয়ার থিটা দিয়ে গুণ করলে তাহলে সাইন স্কয়ার থিটা হাওয়া হয়ে যাচ্ছে, বাকি যে পার্টটা সেটা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে -1/ফাই ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কয়ার এইটা। আর এই যে পার্টটা এবার এইখানে সাইন স্কয়ারটা যদি গুণ করে এটাকে বাঁদিকে নিয়ে চলে এসো, তার মানে এটা হয়ে গেল প্লাস 2ei/h ক্রস স্কয়ার ইন্টু সাইন স্কয়ার থিটা এইটা। ঠিক আছে, এইটা এই জিনিসটা তোমার দাঁড়াচ্ছে। এবারে দেখো যে লেফট হ্যান্ড সাইডটা এই ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইড ইজ only the function of theta আর right hand side is only the function of phi। এবারে for arbitrary variation of theta and phi, this equation will be satisfied if each side are equal to এক সেকেন্ড, both side হবে, হ্যাঁ এক সেকেন্ড, হ্যাঁ দরজাটা খুলে দিয়েছে। if both sides are separately equal to a constant, হ্যাঁ বাঁদিকটা দেখো শুধুমাত্র থিটার ফাংশন, ডান দিকটা ফাই এর ফাংশন, তাহলে থিটা ফাই তুমি ভ্যারি করো, তাহলে বাঁদিকটা ভ্যারি করবে, ডান দিকটা করবে না, বা ফাই চেঞ্জ করলে ডান দিকটা ভ্যারি করবে।
বাদিকটা ভ্যারি করবে, তাহলে তো ইকুয়েশনটা যে কোনো থিটা ফাইয়ের জন্য সত্যি হবে না। যে কোনো থিটা ফাইয়ের জন্য সত্যি হতে গেলে কি করতে হবে না, বোথ সাইড সেপারেটলি ইকুয়াল টু এ কনস্ট্যান্ট হতে হবে, তাই? তাহলে হচ্ছে ফর আরবিট্রারি ভেরিয়েশন অফ থিটা এন্ড ফাই দিস ইকুয়েশন উইল বি স্যাটিসফাইড ইফ বোথ সাইডস আর ইকুয়াল টু এ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, ঠিক আছে? ধরে নাও সেই কনস্ট্যান্টটা তুমি নাম দিলে এম স্কোয়ার, তুমি নাম দিলে এটা, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এই ইকুয়েশন থেকে তুমি দুটো ইকুয়েশন পেয়ে গেলে। একটা হচ্ছে দেখো সাইন থিটা বাই থিটা থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা প্লাস 2EI বাই এইচ ক্রস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এম স্কোয়ার একটা, এইটা। বা এইটাকে হয়তো একটুখানি সিম্পলিফাই করে তুমি লিখতে পারতে, একদিকে এনে টেনে ইত্যাদি ইত্যাদি আর কি। হ্যাঁ, এটাকে তুমি চাইলে একটুখানি সিম্পলিফাই করে লিখতে পারো আর কি। কিন্তু ঠিক আছে, মানে এখন তো এই ইকুয়েশন থেকে আমি কিছু যেহেতু করবো না, সেটা কিন্তু অত মাথা না ঘামালেও চলবে, কিন্তু এটা তোমার চাইলে তুমি করতে পারো আর কি, এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে একটা পার্ট। ধরে না এই ইকুয়েশনটা 8 নম্বর ইকুয়েশন। এই ইকুয়েশনটা শুধুমাত্র থিটা ডিপেন্ডেন্ট ইকুয়েশন, ঠিক আছে? আর কি অ্যান্ড যেটা দাঁড়াচ্ছে -1 বাই ফাই ফাই ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কোয়ার, সেটা হয়ে গেল তোমার এম স্কোয়ার। বা তুমি এখান থেকে লিখতে পারো ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার, ইকুয়াল টু না প্লাস হয়ে যাবে একদিকে চলে এলে, প্লাস প্লাস এম স্কোয়ার ফাই ফাই দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এই একটা ইকুয়েশন চলে এলো, যে ইকুয়েশনটা হচ্ছে তোমার এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা একটু সিম্পলিফাই করে লেখা যায়, কিন্তু আমি এই ইকুয়েশনটা এখন যেহেতু ডিল করবো না, কেন এটা কিছু বলছি না। এটা হচ্ছে তোমার 9 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবারে কি হচ্ছে, এই যে সকাল 8 নম্বর ইকুয়েশনটা, সেই 8 নম্বর ইকুয়েশনের সলিউশনটা তোমার স্কোপের বাইরে, ঠিক আছে? তো তুমি 9 নম্বর ইকুয়েশনটাকে সলভ করতে পারো। আর 9 নম্বর ইকুয়েশনটা খেয়াল করে দেখো, আগের দিন যে সকাল পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম করেছিল, তার জন্য যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এটা এক্স্যাক্টলি একই ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ফ্রম ইকুয়েশন 9, এটার আমি আলাদা করে দিচ্ছি না, কারণ রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে তুমি এক্স্যাক্টলি এটা করেছো। হ্যাঁ, ফ্রম ইকুয়েশন 9 উই গেট দ্য নর্মালাইজ ফাই পার্ট। সেটা কি না, সেটা তুমি ধরো ফাই এম এর উপর ডিপেন্ড করলো, ফাই সে মনে আছে 1/√2 পাই e to the power I m phi with m equal to 0 plus minus 1 plus minus 2 dot 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 এটা। আর প্রথম যে পার্টটা, এই পার্টটা তোমার তো সলভ করে তোমার মনেও থাকবে না, কিছুই না, মনে রাখার দরকারও নেই। হ্যাঁ, যেটা হচ্ছে মানে সলিউশন অফ দ্য যেটা বলে ইকুয়েশন 8 আর কি, যেটা আউট অফ আওয়ার স্কোপ। আউট অফ স্কোপ মানে তোমার সিলেবাসে নাই আর কি, ঠিক আছে? শুধুমাত্র ফাই পার্টটাই তোমার সিলেবাসের মধ্যে থাকে। এটা এটা হলো। আর মানে solution of equation 8 is out of scope, মানে হচ্ছে আমাদের সিলেবাসে নেই বেসিক্যালি, ঠিক আছে? এটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, সেজন্য আমি এটাকে নিয়ে জাস্ট কিছু ইনফরমেশন লিখে দিতে পারি, ওই ইনফরমেশন আমার মনেও থাকবে না, কিছুই না। হ্যাঁ, করে তোমার লাভ নেই। এবারে যেটা কথা হচ্ছে যে ওভারঅল যে ওয়েভ ফাংশনটা, ওভারঅল ওয়েভ ফাংশনটা ওয়াই, সেটা দুটো কোয়ান্টাম নাম্বার উপর নির্ভর করে, জে আর এম। এইটা বরং তোমার কাজের, এইটা যেটা বেসিক্যালি তোমার থিটা ডিপেন্ডেন্ট পার্ট, যেটা তোমার জে এর উপর নির্ভর করে, জে শুধু না, জে এবং মড এম এর উপর নির্ভর করে। এইটা জে আর মড এম তার উপর নির্ভর করে থিটা ডিপেন্ডেন্ট পার্টটা। আর তার সাথে হচ্ছে তোমার ফাই ডিপেন্ডেন্ট পার্টটা আছে, ফাই এর উপর নির্ভর করে। এইটা এইটা হচ্ছে, একে বলা হয় স্ফেরিক্যাল হারমোনিক্স।
এই যে রিজিড রোটার প্রবলেমের জন্য যে ফাংশনটা, ওভারঅল ফাংশনটা, সেটা বলে স্ফেরিক্যাল হারমোনিক্স। আচ্ছা, স্ফেরিক্যাল হারমোনিক্স থেকে একটা মজা, সে হচ্ছে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ এল স্কয়ার আর এল জেড। স্ফেরিক্যাল হারমোনিক্স আর সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস অফ এল স্কয়ার অ্যান্ড এল জেড অপারেটর। এবং কি হয়, এল স্কয়ার অপারেটরটা যদি ওয়াই জে এম এর উপর কাজ করে, তো দেখ কি না, তোমার বেসিক্যালি জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস স্কোয়ার ইন্টু ওয়াই জে এম থিটা ফাইটা দেয় এইটা। এবং এইখান থেকে তুমি যেটা পাচ্ছ যে এল স্কোয়ারটা, অ্যাঙ্গুলার মোমেন্টামটা বেসিক্যালি জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস স্কোয়ার, অথবা অ্যাঙ্গুলার মোমেন্টাম যে ম্যাগনিটিউড, সেটা রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু এইচ স্কোয়ার এইটা। আর এল জেড অপারেটরটা, সেটাও একই রকম ভাবে জে এম এর উপর কাজ করলো, থিটা ফাই, এটার উপরে কাজ করলে কি দেয় না, জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা দিয়ে দেয় এটা। সেটা হয় হচ্ছে তোমার এম এইচ ক্রস ইন্টু ওয়াই জে এম থিটা ফাই এটা। তো সেখান থেকে তুমি যেটা পাবে, জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবে, সেটা হচ্ছে এম ইন্টু এইচ ক্রস হয় এটা। আচ্ছা, এবারে এইখানে যেটা হচ্ছে, একটু আগে পিছু দেখান। হ্যাঁ ঠিক আছে। হলো, ঠিক আছে, কি হলো, ঠিক আছে। হ্যাঁ স্যার। এখানে হচ্ছে তোমার অ্যালাউড ভ্যালুস অফ, যেটা হচ্ছে 0 1 2 3 ডট 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 এইটা। তার মানে এবারে এখান থেকে আমি এনার্জিটাকে ক্যালকুলেট করে নিচ্ছি। এনার্জিটা, এটা তো রোটেশনাল কাইনেটিক এনার্জি, সেটা জে এর উপর নির্ভর করে, সেটা কত হবে, এল স্কয়ার বাই টোয়াইস আই। সেটা কি হয়ে গেল, জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস স্কয়ার বাই টোয়াইস আই। অথবা কেউ বলতে পারে ই, যেটা হচ্ছে তোমার জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার ইন্টু আই। তাহলে এইটা হলো তোমার এনার্জি এক্সপ্রেশনটা উইথ জে ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট ডট। তাহলে এনার্জি এক্সপ্রেশন তুমি পেয়ে গেলে, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে গেলে, আর জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে। কারণ মাইক্রোফোন অন আছে, অফ করে দাও এটা। তাহলে ই যেটা হচ্ছে তোমার এইটা হয়ে যাচ্ছে এনার্জি। আর এবারে অনেক সময় যেটা করতে হয়, যে এই যে এনার্জিটা, এইটা হচ্ছে ইন দ্য ইউনিট অফ জুল, ইউনিট অফ জুল। এবার কেউ যদি এনার্জিটাকে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স বের করে, সেটা ধরো এইভাবে যদি লিখি আমি সেন্টিমিটার ইনভার্সে, তাহলে কি হবে সেটা, এই যে ই যেটা, যেটা তোমার জুল ইউনিটে ছিল, তাকে তোমাকে জাস্ট এইচসি দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। জুল ইউনিট থেকে সেন্টিমিটার ইনভার্সে যদি তোমাকে নিয়ে যেতে হয়, হ্যাঁ, তুমি জানো তো এনার্জিকে এইচ দিয়ে ভাগ করলে তোমার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে, তাকে আবার স্পিড অফ লাইট দিয়ে ভাগ করলে তোমার সেন্টিমিটার ইনভার্স বা ওয়েভ নাম্বার চলে আসবে। সেটা কত হবে, জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ বাই 8 পাই স্কোয়ার আই ইন্টু সি হয়ে গেল। একটা এইচ কেটে গেল, নিচে একটা সি হয়ে গেল। আচ্ছা, এইটাকে জাস্ট লোকে লেখে বি জে ইন্টু জে প্লাস ওয়ান, যেখানে বিটা হচ্ছে তোমার বেসিক্যালি এইচ ওভার 8 পাই স্কোয়ার আই, এই আইটা বেসিক্যালি আই বি আর কি, অথবা এইচ ওভার 8। আচ্ছা ঠিক, এইটাই লিখছি এখানে, আই বি আর আই সি তো সমান, তাহলে এখানে আইটা হচ্ছে বেসিক্যালি আই বি, সেখানে এর নাম হচ্ছে বি। এটাকে বলা হচ্ছে, এটা এটাকে বলা হয় কল দা, এটা সি আছে একটা, এটা হচ্ছে, এটা হচ্ছে কল্ড দা রোটেশনাল কনস্ট্যান্ট। এটাকে রোটেশনাল কনস্ট্যান্ট বলা হয়। বিটা হচ্ছে তোমার বেসিক্যালি রোটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে এটা। তাহলে এনার্জিটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো, বা এনার্জিটাকে বি জে ইন্টু জে প্লাস ওয়ান এইভাবে লিখতে পারো। তার মানে এর যে ইউনিট, যেটা এসআই ইউনিটটা হচ্ছে তোমার সার্টেনলি সেন্টিমিটার ইনভার্স হবে, ঠিক আছে।
এটা সেই ইউনিটটা সেন্টিমিটার। তাহলে এনার্জিটাকে তুমি জুল ইউনিটে করলে এইরকম ভাবে লিখতে পারো, অথবা সেন্টিমিটার ইনভার্সে করলে তুমি এইরকম ভাবে লিখতে পারো। এটা ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে তোমার দেখো যে তুমি জানো যে এল স্কোয়ারটা সার্টেনলি তোমার গ্রেটার ইকুয়াল টু এল জেড স্কোয়ার হবে, তাই তো? আর এল স্কোয়ার মানে কত? এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার। মানে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ারটা হচ্ছে তিনটে কম্পোনেন্টের স্কোয়ারের যোগ করে, এটা গ্রেটার ইকুয়াল টু এল জেড স্কোয়ার, এইটা। আচ্ছা, এবারে এই যে জিনিসটা দেখো, মানে এল স্কোয়ারটা কিন্তু গ্রেটার ইকুয়াল টু তোমার এল জেড স্কোয়ার হয়। এবারে এই যে এই পার্টটা পুরোটা কত? জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার। তো এইটা কত হবে? গ্রেটার ইকুয়াল টু এম স্কোয়ার এইচ কস স্কোয়ার, কারণ এল জেড হচ্ছে এম ইন্টু এইচ স্কোয়ার। মানে এখান থেকে তুমি এইটা বুঝতে পারলে জে ইন্টু জে প্লাস ওয়ান গ্রেটার ইকুয়াল টু তোমার এম স্কোয়ার, এইটা। বা তুমি বলতে পারছো যে তোমার এম এর যদি মডিউলাসটা বলো, সেটা সার্টেনলি লেস ইকুয়াল টু রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান হবে, এটা। তাহলে এবারে দেখো, তুমি জে যদি ইন্টিগ্রাল ভ্যালু নাও, তুমি খেয়াল করে দেখো, ধরো হোয়েন জে তো ইন্টিগ্রাল ভ্যালু, জে এর ভ্যালু যখন 0, তখন এম এর ভ্যালু যদি লেস ইকুয়াল টু এটা হয়, তাহলে এখান থেকে এম এর ভ্যালু দেখো শুধুমাত্র 0টাই তুমি নিতে পারবে। জে এর ভ্যালু 0 হলে লেস ইকুয়াল টু 0 করলে শুধুমাত্র 0টাই নিতে পারতে। আচ্ছা, জে ইকুয়াল টু 1 হলে মড এমটা কি হচ্ছে? মড এমটা হচ্ছে লেস ইকুয়াল টু রুট ওভার অফ রুট 2। তার মানে এখান থেকে এম এর যেহেতু ইন্টিগ্রাল ভ্যালু যে শুধুমাত্র অ্যালাউ তুমি 0 নিতে পারবে, প্লাস মাইনাস 1 নিতে পারবে। প্লাস মাইনাস 2 নিয়ে নিলে তাকে এর থেকে বেশি হয়ে যাচ্ছে, এটা স্যাটিসফাইড হচ্ছে না। বা জে ইকুয়াল টু যদি 2 ধরো, তাহলে মড এম এর ভ্যালু কি হতে হবে? লেস ইকুয়াল টু রুট ওভার অফ 6। তাহলে এখান থেকে এম এর ভ্যালু দেখো শুধুমাত্র তুমি 0 নিতে পারবে, প্লাস মাইনাস 1 নিতে পারবে, প্লাস মাইনাস 2 নিতে পারবে। এইটা অ্যান্ড সো অন। তার মানে কি হচ্ছে, যেটা দাঁড়াচ্ছে ফরে গিভেন ভ্যালু অফ জে অ্যালাউড ভ্যালুজ অফ এমটা কত হচ্ছে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 করে আপ টু প্লাস মাইনাস জে পর্যন্ত, মানে প্লাস জে থেকে মাইনাস জে উইথ ইউনিট ইন্টারভ্যাল। মানে এখানে জাস্ট তুমি দেখতে পারে যে মানে এমটা জে এর উপর কেমন করে ডিপেন্ড করছে, সেটা তুমি দেখতে পাচ্ছ যে পরে গিভেন যে অ্যালাউড ভ্যালুজ অফ এমটা হচ্ছে তোমার 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 থেকে আপ টু প্লাস মাইনাস জে পর্যন্ত তোমার যেতে পারে, ঠিক আছে? এবং এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এক্ষেত্রে তুমি ডিজেনারেসিটা পেয়ে যাবে। ডিজেনারেসিটা সেটা হয়ে যাচ্ছে জিজে যদি বলো, সেটা তোমার বেসিক্যালি 2j প্লাস 1 হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ এনার্জিটা শুধুমাত্র জে এর উপর নির্ভর করে, এনার্জিটা জে এর উপর নির্ভর, কিন্তু ওয়েভ ফাংশনটা কি করে? জে আর এম এর উপর নির্ভর করে। তাহলে এবারে কোন একটা গিভেন জেতে যতগুলো এমই থাক না কেন, প্রত্যেকের জন্য এনার্জিটা একই হবে। এখান থেকে তোমার ডিজেনারেসি পেয়ে গেলে হচ্ছে 2j প্লাস 1, এইটা, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল জিনিসটা? Yes, sir. আচ্ছা, এবারে তুমি যদি এনার্জি নিয়ে কিছু কথা বলো, প্রথম কথা দেখো যে এনার্জি এক্সপ্রেশনটা যদি তুমি, আচ্ছা যেভাবে আমি ওয়েভ নাম্বার ইউনিটি বলি বা যাই বলি না কেন, ওয়েভ নাম্বার ইউনিটি ধরো বলছি, এই যে এনার্জি এক্সপ্রেশনটা কিন্তু বি জে ইন্টু জে প্লাস 1। তাহলে এখান থেকে দেখো প্রথমে 0 পয়েন্ট এনার্জি, যেটা মিনিমাম পসিবল এনার্জি, 0 পয়েন্ট এনার্জি, এফ সাইন 0টা হচ্ছে 0 হচ্ছে, তবুও দিস ডাস নট ভায়োলেট হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ওই একই লজিক রিজিড রোটারের পার্টিকেল রোটেটিং এর রিং এর ক্ষেত্রেও যেটা আমি বলেছি আর কি, যেখানে 0 পয়েন্ট এনার্জি 0 হওয়া সত্ত্বেও কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ভায়োলেটেড হচ্ছে না। সেটা আগে অনেকবার বলা হয়েছে। এক্ষেত্রে ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম আনসার্টেনিটি 0 তো ঠিক আছে, কিন্তু অ্যাঙ্গুলার পজিশন আনসার্টেনিটি টেন্ডস টু ইনফিনিটি হতে পারে আর কি, সেইটা। আচ্ছা, তারপরে হচ্ছে সেটা তো গ্রাউন্ড স্টেট নন ডিজেনারেট, এনারেট। আর এমনিতে ডিজেনারেসিটা হচ্ছে যেটা হচ্ছে তোমার 2j প্লাস 1 দিয়ে যাচ্ছে। আচ্ছা, স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল কি হচ্ছে? স্পেসিং
between two successive energy level ডেল্টা এপসাইলন বার যদি জে থেকে তুমি জে প্লাস ওয়ানে আসো তাহলে কি হবে এপসাইলন জে প্লাস ওয়ান মাইনাস এপসাইলন জে, এটা যদি তোমার বি জে ইন্টু জে প্লাস ওয়ান হয় এটা হবে কত বি জে প্লাস ওয়ান ইন্টু জে প্লাস টু, এই ডিফারেন্সটা তাহলে কত হবে এটা টু বি ইন্টু জে প্লাস ওয়ান হলো। এইটা মানে পরিষ্কার বোঝা যাচ্ছে স্পেসিং বিটুইন টু successive energy levels increases with increase in rotational quantum number j। এটা তুমি দেখো যদি তুমি ধরো স্পেসিংটা এই 0 থেকে 1 এর মধ্যে ক্যালকুলেট করো, এইখানে যদি তুমি j এর ভ্যালু 0 বসিয়ে দাও তাহলে কত বেরোচ্ছে, এটা 2b বেরোচ্ছে। ওই স্পেসিংটা তোমার 1 থেকে 2 এর মধ্যে ক্যালকুলেট করো এটা তোমার 4b বেরোচ্ছে। স্পেসিংটা যদি 2 থেকে 3 এর মধ্যে ক্যালকুলেট করো, সরি এটা 4b না 6b বেরোচ্ছে। j এর ভ্যালু 1 বসালে এটা তোমার 6b হয়ে গেল। এই যে এটা সরি 4b সরি মানে 6b না 4b হচ্ছে। এই যে j এর ভ্যালু যদি তুমি 1 বসাও তাহলে হচ্ছে 2 দুগুণে 4 4b হয়ে গেল। এটা হলে তোমার 6b হয়ে গেল। 3 থেকে 4 এ হয়ে গেলে তোমার বেসিক্যালি 8b হয়ে গেল এন্ড সো অন সো অন। তোমাকে এটা দাঁড়াচ্ছে তুমি যদি এনার্জি লেভেলস গুলোকে দেখো এরকম করে এগোচ্ছে, মানে গ্রাউন্ড স্টেটে এনার্জিটা হচ্ছে তোমার বেসিক্যালি 0, তারপরে হচ্ছে তোমার 2b, তারপরেরটা হচ্ছে তোমার 6b, তারপরেরটা হচ্ছে তোমার 12b, এরকম ভাবে যাচ্ছে যাতে করে এই গ্যাপগুলো 2b হচ্ছে, এই গ্যাপটা হচ্ছে তোমার 4b হচ্ছে, এই গ্যাপটা হচ্ছে তোমার 6b হচ্ছে এন্ড সো অন। এদিকে তোমার এনার্জিটা বাড়ছে। মানে রিজিড রোটারের ক্ষেত্রে মানে পরে দেখবে হারমোনিক অসিলেটর প্রবলেম যখন তুমি দেখবে তখন দেখবে যে তোমার পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা সবসময় কস্ট অর্থাৎ এনার্জি লেভেলগুলো ইকুইপেস্ট, সেটা আমি করিয়েছিলাম তো, ঠিক আছে। আর রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে কিন্তু তোমার পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কিন্তু গ্র্যাজুয়ালি তোমার বাড়বে। এইটা আচ্ছা, এবারে এইটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে স্পেকট্রোস্কোপিতে একটা অ্যাপ্লিকেশনস আছে। তুমি যদি এইটার অ্যাপ্লিকেশন স্পেকট্রোস্কোপি করো সেখানে হচ্ছে তোমার রোটেশনাল স্পেকট্রোস্কোপি or মাইক্রোস্পেকট্রোস্কোপি যদি করো এক্ষেত্রে হচ্ছে তুমি দেখবে যে মানে যদি তুমি ধরো হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল কনসিডার করো, এটাকে ডায়াবেটিক হচ্ছে পোলার পোলার বলে, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হয়। মানে নন পোলার মলিকুল না মাইক্রোওয়েভে রেসপন্স করে না, মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হয়। হ্যাঁ, তোমার স্পেকট্রোস্কোপি রোটেশনাল স্পেকট্রোস্কোপি মাইক্রো স্পেকট্রোস্কোপি এই মডেল দিয়ে চলে। হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল পোলার হওয়ার জন্য সে মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হয়। এক্ষেত্রে সিলেকশন রুলটা ডেল্টা যে কোনো প্লাস মাইনাস 1 তো পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা হবে, তাহলে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা কি হবে, মানে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে ট্রানজিশনটা হতে পারবে। তাহলে তোমার যদি পাশাপাশি দুটো লেভেলের মধ্যে ট্রানজিশনের জন্য যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি এখানে জে এর উপর নির্ভর করলো, এটা সাডেনলি 2b ইন্টু জে প্লাস 1 হয়ে যাচ্ছে এবং সেই মতো তুমি স্পেকট্রাল লাইনটা পাবে। ধরো এই যে তুমি যদি এটা বেসিক্যালি জে থেকে জে প্লাস 1 লেভেলের ট্রানজিশনের জন্য তো এইটা এটা ফ্রিকোয়েন্সিটা যদি তোমার 0 থেকে 1 লেভেলের ট্রানজিশন হয় সেটা 2b হচ্ছিল, যদি তোমার 1 থেকে 2 এ হয় তাহলে সেটা 4b হচ্ছিল, যদি তোমার 2 থেকে 3 এ হয় তাহলে তোমার 6b হচ্ছিল। তার মানে তুমি যদি একটা স্পেকটা দেখো, ধরো এদিকে তুমি যদি ইন্টেন্সিটি প্লট করো, এদিকে যদি তুমি ফ্রিকোয়েন্সি প্লট করো, হ্যাঁ, তাহলে জাস্ট এই 2b তে আমি আমি ইন্টেন্সিটির হাইটটা দেখাচ্ছি না, হাইট গুলো কেটে দিচ্ছি।
হাইটগুলো অনেক জিনিসের উপর নির্ভর করে, সেটা যখন স্পেকট্রোস্কোপি পড়বো তখন দেবো। তাহলে প্রথম লাইনটা পেলে 2B-তে, তারপর একটা 4B-তে, তারপর একটা 6B-তে, তারপর একটা 8B-তে, তারপর একটা 10B-তে, এবং দুটো লাইনের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপগুলো সবসময় কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 2B করে। মানে এক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে যে স্পেকট্রাল লাইন্স কিন্তু ইকুইপেস্ট, লাইন্স আর ইকুইপেস্ট, মানে দুটো রোটেশন লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা বাড়ছে উইথ ইনক্রিজিং রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, কিন্তু যখন স্পেকট্রোস্কোপি করবে স্পেকট্রাল লাইনগুলো তুমি ইকুইপেস্ট হবে এটা। এবং এখান থেকে তুমি যেটা করতে পারো যে ধরো তুমি ফ্রম দ্য স্পেসিং, এই স্পেসিংটা থেকে তুমি জাস্ট তুমি কি পেয়ে যেতে পারো, রোটেশনাল কনস্ট্যান্ট পেয়ে গেলে, রোটেশনাল কনস্ট্যান্ট বি পেয়ে গেলে। এবারে যেহেতু বিটা হচ্ছে h/8π² মিউ r0 স্কয়ার সি, মানে আই টাই মানে হচ্ছে মিউ r0 স্কয়ার সি, সেখান থেকে r0টা পেয়ে যাবে √8/8π² মিউ বি ইন্টু সি। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ। তাহলে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটা তুমি এইরকম ভাবে ক্যালকুলেট করতে পারবে ইউজিং দ্য মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে জাস্ট রিজিডোটার মডেলটা তোমার রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে বা মাইক্রোস্পেকট্রোস্কোপিতে লোকে কাজে লাগায়, কাজে লাগিয়ে সে বেসিক্যালি এখন স্পেকট্রাল প্যাটার্ন পাবে, যেখানে ইকুইপেস্ট এনার্জি লেভেলস বা ইকুইপেস্ট স্পেকট্রাল লাইন্স পাবে। ইকুইপেস্ট স্পেকট্রাল লাইন থেকে তোমাকে জাস্ট বিটাকে ক্যালকুলেট করে নিতে হয়, বিটাকে ক্যালকুলেট করে নিয়ে সেইখান থেকে হচ্ছে তোমার জাস্ট ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটাকে বের করতে হয়। ঠিক আছে, এইটা তো এইটা হচ্ছে তার অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ছে আর কি। ঠিক আছে, আর একটা যেটা করে সেটা হচ্ছে আইসোটোপিক মাস। ধরো তুমি দুটো মলিকুল কনসিডার করলে, ধরো একটা এবি মলিকুল, বা অন্যভাবে বলছি, দুটো মলিকুল কনসিডার করলে, ধরো একটা XY মলিকুল আর একটা ধরো X*Y মলিকুল। তাহলে এর যে রিডিউস মাসটা, এটা হচ্ছে m(x, m(y) বাই mx প্লাস my। এর যে রিডিউস মাসটা m স্টার যদি বলো, তাহলে m(x স্টার ইন্টু m(y) বাই m(x স্টার প্লাস m(y)। এইটা তাহলে এই মলিকুলের জন্য তুমি রোটেশন কনস্ট্যান্ট বি বের করে ফেলো, এই মলিকুলের জন্য তো বি স্টার বের করে ফেলো, যে বিটা হচ্ছে h/8π² মিউ r0 স্কয়ার সি, আর এইটা কত হচ্ছে h/8π² মিউ স্টার ইন্টু r0 স্কয়ার সি। মানে তুমি XY মলিকুল আর X স্টার Y মলিকুল, মানে একটা অ্যাটম হচ্ছে তোমার আইসোটোপ দিয়ে ধরো সাবস্টিটিউটেড হয়েছে। ঠিক আছে, তো সাবস্টিটিউটেড যদি হয়, তাহলে তুমি যদি এই দুটো মলিকুলের জন্য রোটেশনাল স্পেকট্রোস্কোপি করো, তাহলে তার স্পেসিং থেকে রোটেশনাল কনস্ট্যান্ট বি আর বি স্টার তুমি বের করে ফেলতে পারবে। এবারে দেখো তুমি জাস্ট বি/বি স্টার যদি করো, সেটা কত বেরোচ্ছে, বি/বি স্টার করলে তোমার মিউ স্টার বাই মিউ বেরোচ্ছে। এবারে এইখান থেকে তুমি জাস্ট মানে উই ক্যান ডিটারমাইন the আইসোটোপিক মাস। তাহলে এর আরেকটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব কম, মানে বন্ড লেন্থ বের করাটাই মূলত ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ তুমি ডিটারমাইন করতে পারো, ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ ক্যান বি ডিটারমাইন্ড আর কি, এটাই মূলত তার অ্যাপ্লিকেশন। কিন্তু আরেকটা আইসোটোপিক মাসও তুমি বের করে ফেলতে পারো। ধরো কার্বন মনোক্সাইড তুমি কনসিডার করো যে কার্বন একবার 12 নিয়েছো, কার্বন তুমি 14 নিয়েছো, তাহলে এবারে তুমি জাস্ট দেখো এইখানে এই বি আর বি স্টারটাকে জাস্ট কার্বন মনোক্সাইড যেটা মানে এমনি আর কার্বন মনোক্সাইড তোমার আইসোটোপ সাবস্টিটিউটেড, তাদের জন্য রোটেশনাল স্পেকট্রোস্কোপি করে তুমি বি আর বি স্টার পেয়ে গেলে। সেখান থেকে বি/বি স্টার হচ্ছে মিউ স্টার বাই মিউ। এবার মিউর এক্সপ্রেশন জানো, মিউ স্টার এক্সপ্রেশন জানো, দেখো তুই জাস্ট উই ক্যান ডিটারমাইন দ্য আইসোটোপিক মাস। এই m(x স্টার যেটা, এইটা তুমি কিন্তু ক্যালকুলেট করে ফেলতে, বাকি সবকিছু তোমার জানা আছে। তাহলে রোটেশনাল স্পেকট্রোস্কোপির দুটো অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে তোমার এই ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বের করা, আর একটা আইসোটোপিক মাস বের করা, এবং সেটা কেমন করে করছো তুমি বুঝে নিতে পারলে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট রিজিড রোটার মডেল। ঠিক আছে, দেখো এইখানে কিন্তু এই যে তোমার সলিউশন যে পার্টটা যেটা বললাম, এই সলিউশন পার্টটা কিন্তু তোমার সিলেবাসে নেই। ঠিক আছে, মানে আমি বলছি যে ওই যে সেপারেশন অফ ভেরিয়েবল পর্যন্ত হলো, থিটা পার্ট, ফাই পার্টের সলিউশনটা সহজ বলে সেটা সর্বত্র থাকে, অলরেডি আমি করেছি বলে বসিয়ে দিলাম। আর থিটা পার্টের সলিউশন কিন্তু সিলেবাসে নেই। কিন্তু এনার্জি নিয়ে যে ডিসকাশন বা স্ফেরিক্যাল হারমোনিক, সেটাকে এল স্কয়ার এবং এল জেড এর আইগেন ফাংশন, এই রিলেটেড আলোচনাগুলো কিন্তু তোমার লাগবে। ঠিক আছে।
আছে, বোঝা গেল? হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ তাহলে স্যার। তাহলে আজকে আমাদের এইটুকুই বলার ছিল, আমরা বলে ফেললাম। তাহলে আমরা নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি যেটা যাব হাইড্রোজেন অ্যাটমে। নেক্সট ক্লাসে আমরা হাইড্রোজেন অ্যাটম or hydrogen like one electron ion সেটা নিয়ে আলোচনাতে যাব। তাহলে আজকে আমাদের এন্ড অফ রিজিড রোটারের যে ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। ঠিক আছে, তাহলে বলো কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো?